ঘুমের মধ্যে কারো উষ্ণ নিঃশ্বাস চোখে মুখে পড়ল যেন। ঘুম ঘুম চোখে অতি কষ্টে তাকালাম। কেউ নেই, তবে ভোরের আলো ফুটেছে। জানালা দিয়ে আসা এক ফালি রৌদ্র সোজা টেবিলের উপর ছবির ফ্রেমটা প্রতিফলিত হয়ে চোখে লাগছে। বুঝলাম বেলা গড়িয়েছে অনেকটাই। উঠে বসলাম। পাশে না ইরাম আছে না জিনাত আছে। সকালে উঠে সবচেয়ে বিরক্তিকর কাজ হলো কাকের বাসা হয়ে থাকা চুলগুলো গোছানো। যেভাবেই ঘুমাই না কেন ওগুলো নিজেদের মতো ঠিকই এলোমেলো হয়ে যাবে, তাই গোছানোর কাজটা করতে হাত দিলাম চুলে। কিছুটা চমকে উঠলাম। কপালের বেবি হেয়ারগুলো কোনো দুটো ছোট ক্লিপে আটকানো, কিন্তু আমি তো কোনো ক্লিপ লাগাইনি চুলে। পরক করতে ওটা খুলে হাতে নিতেই মন ভালো হয়ে গেল আমার। 2 আঙ্গুলের ডগায় ধরবে এতটাই ছোট ওটা, কিন্তু হাজার গুণ বড় তার প্রতি ভালো লাগা তৈরি হয়ে গেছে আমার। দেখতে ঠিক হিজুলের ফুল, যেটা বরাবরই আমার সবচেয়ে পছন্দের। ক্লিপ দুটো হাতে নিয়ে আনমনে হেসে দিলাম, কিন্তু পরক্ষণে মনে পড়ল কোথা থেকে আসলো এটা। হাসি থেমে গেল। আশেপাশে তাকিয়ে ড্রেসিং টেবিলটায় বড় বড় করে লেখা চিরকুট চোখে পড়ল। বড় করে লেখা গুড মর্নিং। ছোট ছোট কিছু লেখা আছে মনে হচ্ছে। বিছানা ছেড়ে নেমে এগোলাম সেদিকে। ওটা হাতে নিতে চোখ বড় বড় হয়ে গেল আমার। ওখানে লেখা, খুব তাড়াতাড়ি এই কথাটা প্রতিদিন সকালে তোমার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল। লজ্জায় যখন ওই চঞ্চল চোখ জোড়া নামিয়ে নেবে, তোমার রক্তিম চেহারার মোহে নিজেকে হারিয়ে ফেলবো প্রতিবার। খুব তাড়াতাড়ি কপালের ওই বেবি হেয়ারগুলো কানে গুজে দেওয়ার পর প্রাণ ভরে দেখব তোমার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা। কিছুটা সময় নিয়ে বলে উঠবে, আপনি একটা পাগল। বিশ্বাস করো, খুব তাড়াতাড়ি এই পাগলামিগুলোকে তোমার উঠোনে ভরিয়ে দেব আমি। আলসেমি করে ভেজা চুল এতগুলো না মুছে যখন আমার সামনে আসবে, প্রতিবার বিশ্বাস করো, প্রতিবার তাতে নাক ডুবিয়ে নিজের নেশাকে তোমার চোখে ওঠে দেব। তোমায় জড়িয়ে রেখে দাঁড়ানো অবস্থায় এক একটা বৃষ্টির ফোঁটা যখন আমার বেলকনিতে আশ্রে পড়বে, দুজনকে ভিজিয়ে দেওয়ার জন্য মাতামাতি করবে। বিশ্বাস করো, সার্থক হবে আমার এতদিনের অপেক্ষার রোদ্দুর। আর সেটা খুব তাড়াতাড়ি হবে প্রিয়, খুব তাড়াতাড়ি। কাগজটা পড়ে গেল আমার হাত থেকে। শ্বাসটাও থেমে গেল। এগুলো কি ছিল? রুমে কে এসেছিল এত সকালে? বাইরের কেউ? বাসার কেউ হলে কে? কার জন্য ছিল এগুলো? পড়েছে তো আমার হাতেই, কিন্তু এরকম কে বা করবে? কার জন্য? আমি বা এরাম তো নই। তবে কি জেনাতাপুর? ইনসু লাফিয়ে উঠে নিচে পড়ে থাকা কাগজটা তুলে ওড়নায় মোড়ালাম। জেনাতাপুর রুমে ঢুকে বলল, আজ তুই চল, আজ আর রক্ষে নেই তোর। আমি আবার কি করলাম? কটা বাজে দেখেছিস? ডাইনিংয়ে নানুমণি রাগারাগি করছে। এই বলে যে ব্রেকফাস্ট টেবিলে আসতে এত সময় লাগবে কেন? চল, আজ নির্ঘাত শাস্তি দেবে তোকে। ঘড়ির দিকে তাকিয়ে আমার চোখ কপালে। সত্যিই তো এত দেরি হয়ে গেল। সত্যি আজ তবে কথা শুনতে হবে অনেক। এমনিতেও দিদুন তো শাস্তি দেয় সবাইকে, আমাকে শাস্তি না দিলেও কথা শোনাবে নির্ঘাত। খুব খেপেছে। বুড়িয়া আজ রণচণ্ডী, গিয়ে দেখবি চল, তবেই বুঝবি। ডাকুনি কেন আমাকে? ডাকলে উঠিস তুই? উল্টো পাশ ঘুরে কানে বালিশ নিয়ে ঘুমিয়ে পড়িস আবারও। আয় জলদি, কী যে বলবে নানুমণি কে জানে। ও বেরিয়ে গেল। আমি চিরকুটটা এক পলক দেখিয়ে বইয়ের ভিতরে ঢুকিয়ে ফ্রেশ হয়ে বেরোলাম তাড়াতাড়ি। কী জানি দিদুনের নতুন কি নাটক দেখতে হয় আবার। খাবার টেবিলে এসে দেখি মোটামুটি সবাই হাজির। খাওয়া মোটামুটি শেষ সবার। আরেকবার চোখ বুলিয়ে বুঝলাম শুদ্ধ ভাই আসেনি এখনও। চেয়ার টেনে বসতে দিদুন গম্ভীরভাবে বলল, দেরি করলি কেন এত? শখের বসে? মানে, আমি কি মজা করছি তোর সাথে? আসলে দিদুন, নামাজটা সেরে আবারও ঘুমিয়ে গেছিলাম, উঠতে দেরি হয়ে গেছে। তাই বলে তোর জন্য টেবিলে সবাই কেন ওয়েট করবে? ওয়েট করেছে কই? সবার তো খাওয়া শেষ দেখছি। গুড মর্নিং শেহনাজ মঞ্জিল। শুদ্ধ ভাইয়ের গলা। পেছন ফিরে দেখি নবাব ভাব নিয়ে টেবিলের দিকে এগুচ্ছে। এখনও খায়নি? না খেলো তাতে কার কি? খাওয়ায় মনোযোগ দিলাম। ইরাম কোত্থেকে এসে হুট করে আমার ক্লিপটা খুলে দিতে যাচ্ছিল। শুদ্ধ ভাইও ওকে আটকে দিয়ে বললেন, সব জিনিসে হাত দিতে নেই ইরাম। আরও চোখে তাকালাম তার দিকে। ইরাম অস্থিরভাবে বলল, আরে ভাইয়া, ক্লিপটা জোশ, ভাল লাগছে আমার। আমি তো। জেনাত আপু এসে বলল, ইরু চল তো এখান থেকে, খাওয়া তো শেষ, রুমে চল, কাজ আছে। তোর হলুদ জামাটায় দেখলাম রং লেগে আছে কিসের যেন। এক ছুটে চলে গেল ও। শুদ্ধ ভাইয়া আমার সামনের চেয়ারটা বসলেন। এর মধ্যে রিফাত ভাইয়াও চোরের মতো মুখ লুকিয়ে এসে চুপচাপ বসে পড়ল চেয়ারে। দিদুন বলল, আজকের রান্নাটা ছেলেরা করবে, আর মেয়ে পার্টি আজ কিটি পার্টি করবে। একটা কাজেও হাত লাগাবে না কেউ। আব্বু বলে উঠলেন, আমি যাচ্ছি, কাজ পড়ে গেছে আমার। মেজো কাকুও বললেন, চল, আমিও বেরোবো তোর সাথে। একটা পাঞ্জাবি কেনা দরকার।
আম্মু সহ বাকি সবাই ঠোঁট টিপে হাসছে। দিদুন জোর গলায় বলল, কেন কাজ নেই আজ কারো? যাও রান্নাঘরে, একটা দিন অন্তত শান্তি দাও বোমাদের, যাও। আব্বু মেজু কাকু দুজনেই চুপ। বড় কাকু সেজু কাকু আগে থেকে চুপ মেরেছিলেন, জানতেন দিদুন বলেছে কথা শেষ, করতেই হবে তাদের। মেজমা বলল, খাবারের লিস্টটা বানিয়ে দিচ্ছি কেমন? মুখ কালো করে সবাই তাকালো তার দিকে, তারপর গটগট করে কিচেনের দিকে এগোলো সবাই। মেজমা আম্মু ও রান্নাঘরে ঢুকলো, কিছুটা গুছিয়ে দেবে হয়তো। ঈশান ভাইয়া বলল, আহ, শ্বশুর চাচা শ্বশুরদের হাতের রান্না, আমি বড়ই লাকি। দিদুন ইনোসেন্ট একটা হাসি দিয়ে বলল, তুমি কি ছেলেদের দলে পড়ো না নাজ্জামাই? যাও ওদিকে। থতমত খেয়ে উঠে চলে গেল ও। আমি জোরে সোরে হেসে দিলাম। দিদুনের দিকে চোখ পড়তেই চুপ মেরে গেলাম। কিভাবে তাকিয়ে আছে জানো? আমার কেন জানি না মনে হচ্ছে দিদুন আজ সাজা দেবেই আমাকে। একটু জোর করে হেসে বললাম, দিদুন, শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। কাল সারাদিন যা ধকল গেছে। আমাকে শেষ করতে না দিয়ে দিদুন বলল, বাগানের সাজগুলো দেখে শুনে খুলে ফেলার দায়িত্ব আজ তোর। এটাই দেরিতে খেতে আসার শাস্তি। মনটা খারাপ হয়ে গেল। গাল ফুলিয়ে বললাম, সব মেয়েরা মজা করবে আর আমি বাগানে কাজ করব? দেরিতে আসার সময় মনে ছিল না? আর কি বলবো? দিদুন রিফাত ভাইয়ের দিকে তাকিয়ে বলল, রিফাত, কয়টায় এসেছো? মানে দিদুন, তুমি আগে পায়ে হেঁটে বাজারে যাবে, বাজার করবে, বাসায় এসে আবারও রান্নার কাজে হাত লাগাবে। কাঁদো কাঁদোভাবে রিফাত ভাইয়া বলল, ও দিদুন, একদিনই তো, মাফ করে দাও না। কোনো ছাড় নেই। দিদুন এবার শুদ্ধ ভাইয়ের দিকে তাকালো, শান্তভাবে বলল, দাদু ভাই, তোর কি খবর? শাস্তিটা শোনাই। শুদ্ধ ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে খেতে খেতে বললেন, ও কামন দিদুন, গ্রো আপ। শাস্তি? কিসের শাস্তি আবার? দিদুন লাঠিটা দিয়ে টেবিলের নিচ দিয়ে শুদ্ধ ভাইয়ের পায়ে বাড়ি লাগিয়ে বলল, নবাবী হালে কম চলো। এত দেরিতে কেউ ওঠে? তো তুমি এত গর্জিয়াস, তোমার সামনে এটুকু নবাবীর লুক না দিলে জাতি মেনে নেবে? তুমি মেনে নেবে? ওসবে আমি গলছি না, নিয়ম ইজ নিয়ম। এবার ইমরোজ ভাইও তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, পরম্পরা, রেওয়াজ, শেহনাজ মঞ্জিলের শান, তাই না দিদুন? শুদ্ধ ভাইয়া ওর দিকে চোখ ছোটো ছোটো করে তাকিয়ে বললেন, তুই তো চুপই থাক, আসছে অমিতাভ বচ্চনের ডায়লগ ছাড়তে। দিদুন বলল, বালতি ভর্তি জামা কাপড়গুলো ছাদে মেলে আয় শুদ্ধ। মুখে থাকা ভাত গেলার সুযোগটুকুও পাইনি, গলায় আটকে হেঁচকে উঠে গেল আমার। এই পাকা চুলওয়ালা মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে, তাই ভাবতেই পাগল হয়ে যাচ্ছে আমি। শুদ্ধ ভাইয়া ঠাস করে পানির গ্লাস এগিয়ে দিলেন আমাকে। দিদুনের দিকে তাকিয়ে বললেন, দিদুন, কি বলছোটা কি এসব? এই কাজ আমি করব? কাজ তো দেইনি, শাস্তি দিয়েছি। যা যা বলেছি তাই কর। তা বলে অন্য কিছু নিয়ে থ্রেট দেব? উনি চুপ রইলেন। আমি খাবার নাড়ছি আর বিস্ময়ে শুদ্ধ ভাইয়াকে দেখছি। সে ভদ্র ছেলের মতো খাওয়া শেষ করে উঠে গেল। একটা বালতি হাতে নিয়ে বেরিয়ে এলো ছাদে যাবে বলে। উপস্থিত সবাই হেসে দিল তাকে দেখে। উনি দাঁড়িয়ে আরও চোখে একবার তাকালেন আমার দিকে। চোখে মুখে তীব্র অপমানবোধ, শ্লেষ। অনেক কষ্টে চেপে রাখা হাসিটা বেরিয়েই এলো। শব্দ করে হাসছি আমি। চাপদারিওয়ালা ফোলানো গাল। তাহমিনার ভাষায় সো কল্ড হিরোইক লুকওয়ালা ব্যক্তিটির হাতে বালতি ভর্তি জামা কাপড়, যা লাগছে। উনি হনহনিয়ে বেরিয়ে গেলেন, বালতি হাতে নেই। দিদুন বলল, হাসি থামা, তোর শাস্তিটার কথা ভুলে যাচ্ছিস কেন? হাসি থেমে গেল। কোনো মতে খাবার শেষ করে চলে আসলাম বাগানে। আসার সময় তাপসী আপুর দাঁত কালানি, ইরাম ভেঙচি। জিনাতাপুর বিরক্তিকর মুখটা চোখে পড়ল শুধু। এতটুকু দয়া মায়া না দেখিয়ে নিজেদের মতো আড্ডা দিতে লাগলো ওরা। শুদ্ধ ভাই স্টেজের পাশের দিকে উপর থেকে গাঁদা ফুলের ঝোলনা খুলছেন, আর আমি প্রচণ্ড বিরক্তি নিয়ে সেগুলো হাতে মোড়াচ্ছি। বাগানে আসার একটু পরেই দেখি সে হাজির। বাসার দিকে তাকাতে দেখলাম দরজার কাছে দিদুন লাঠি হাতে বসে। আমাকে তাকাতে দেখে লাঠি উঁচিয়ে ফুলগুলো দেখালো। শুদ্ধ ভাই ব্যস্তভাবে বললেন, শোন, যা যা যেভাবে বলবো সেভাবে করবি। তোর জন্য যদি এতটুকু লেট হয়েছে, আমার তারা আছে। দিদুনটাও নাটক শুরু করেছে, নইলে আমার কোনো ইন্টারেস্ট নেই তোর সাথে কাজ করার। যেন আমি যুগ যুগ ধরে ইন্টারেস্ট নিয়ে বসে আছি তার সাথে কাজ করার। মনে মনে অভিশাপ দিলাম। দৈনিক যেন দেরিতে ঘুম ভাঙে তার, আর এইভাবেই দিদুনের শাস্তি জোটে কপালে। আর একটা কথাও না বলে শুদ্ধ ভাইয়ের সাথেই ফুল গোছাতে লাগলাম। অনেক বেশি হয় ওগুলো, ভারীও অনেক। ব্যালেন্স রাখতে কষ্ট হচ্ছে আমার। শুদ্ধ ভাই ওপর থেকে খেকিয়ে বললেন, একটা ফুলে যেন এক বিন্দু মাটি না লাগে। তোর জন্য যদি এতটুকু অতিরিক্ত খাটুনি করতে হয় আমাকে, আজ তো রাখবো না তোকে সিয়া, এ বলে রাখলাম। কাচুমাচু হয়ে ঠিকঠাক মতো সারা গায়ে মুড়িয়ে দিলাম ফুলগুলো। এছাড়া উপায় নেই। অত বড় সুতোয় গাথা, রাখবই বা কোথায়? স্টেজের দিকটা ঘাস একগাদা লোকজনের পদচারণায় একদম নোংরা হয়ে আছে, তাই গলা থেকে শুরু করে ফুলগুলো শরীরেই পেঁচাতে লাগলাম।
কিছুটা সময় পর ফুল আসছে না দেখে মাথা উঁচিয়ে দেখলাম শুদ্ধ ভাইয়া আটকে আমার দিকে তাকিয়ে। চেঁচিয়ে বললাম, হোয়াট? তাড়াতাড়ি ফুল ছাড়ুন, এগুলো গুছিয়ে রাখলে তবেই বাইরে যেতে দেবে দিদুন। না জানি কত মজা করছে ওরা সবাই মিলে। উনি কিছুটা হকচকিয়ে গিয়ে আবারও নিজের কাজে মন দিলেন। আমি চুপচাপ ফুল গোছাতে লাগলাম। হঠাৎই গলার নিচটায় জ্বলতে শুরু করেছে। এতটা বেশি জ্বলছে যে চোখ দিয়ে পানি পড়ছে আমার। হয়তো কোনো পোকা কামড়েছে। শব্দ করে ফুলগুলো ছাড়তে লাগলাম গা থেকে। শুদ্ধ ভাইয়া উপর থেকে বললেন, কি হয়েছে? আমি জল ভরা চোখে একবার উপরে তাকালাম। প্রচণ্ড জ্বলছে গলায়। মাথা নামিয়ে ফুল ছাড়াতেই শব্দ করে কান্না করে দিলাম এবার। শুদ্ধ ভাইয়া লাফিয়ে নেমে গিয়ে চেঁচিয়ে বললেন, কি হয়েছে সিয়া? কোথায় লেগেছে? কষ্ট হচ্ছে তোর? কাঁদছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে বল না। বলছিস না কেন ইডিয়েট? না বললে বুঝবে কিভাবে? আর কাঁদিস না সিয়া, প্লিজ কাঁদিস না। হলোটা কি তোর? বল প্লিজ, বল ড্যামিট। আমি তখনও কাঁদছি আর ফুল টানছি। উনি একটানে ফুল ছাড়িয়ে ফেলেন। আমার গায়ের শার্ট আর স্কার্ট পরেছিলাম। জ্বালাটা বেড়েছে, সাথে কান্নার বেগও। জামার উপর দিয়ে এই গলা ডলতে ডলতে সবে ছুট লাগিয়েছি বাসার দিকে। শুদ্ধ ভাই হাত ধরে ফেললেন আমার। আচমকাই হ্যাঁচকাটান। কিছু বুঝে ওঠার আগে স্টেজের পেছনের দেয়ালে পিঠ ঠেকে যায় আমার। চোখ তুলে তাকাতেই শুদ্ধ ভাইয়ের দিশেহারা চেহারা। উনি এক হাতে আমার মুখ আটকে দিলেন। একদিকে গলার ব্যথাটা, অন্যদিকে ওনার কাছে আসা। আরও জোরে কান্না পাচ্ছে। দুহাতে মুখ থেকে তার হাত সরানোর চেষ্টা করছে শুধু। উনি আমার শার্টের কলারে আরেক হাত লাগালেন। বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বুঝাচ্ছি। হাত দিয়ে ধাক্কাচ্ছি তাকে, লাভ নেই। এক চুলও সরেননি উনি। শুদ্ধ ভাই আমার কলারের উপরে দুটো বোতাম খুলে দিলেন। চোখ খিচে বন্ধ করে নিয়ে কাঁদছি শুধু আমি। ঠিক যেখানে জ্বলছিল ওখানে আঙ্গুল ছোঁয়ালেন উনি। শীতলতায় ছেয়ে গেল সারা শরীর। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে আবারও তাকে সরানোর চেষ্টা করলাম। পারিনি। ফুপিয়ে কাঁদছি শুধু। মুহূর্তে মুখ আটকে দেওয়া শুদ্ধ ভাইয়ের হাত আলগা মনে হতেই ধাক্কা মেরে দিলাম তাকে। গলাটা চেপে ধরে তার দিক এক পলক ঘৃণার দৃষ্টি ছুড়ে দৌড়ে রুমে চলে আসলাম। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে গলার লাল দাগটার দিকে একদিনে তাকিয়ে আছি। এইটার জন্য আজ শুদ্ধ ভাইয়া আবারও কাছে এসেছিল আমার। কিন্তু আমি তো মানা করেছিলাম তাকে। নিজের খেয়াল রাখতে জানি আমি। কে বলেছিল তাকে হাত লাগাতে? কে বলেছিল ভাবে স্পর্শ করতে আমাকে? কে বলেছিল? নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। পাগল পাগল লাগছে আমার। কয়েকবার ডললাম জায়গাটায়। আরও জ্বলছে এবার। একের পর এক চোখে মুখে পানির ছিটা দিয়েই যাচ্ছি। জিনাত আপু বাইরে থেকে দরজা ধাক্কিয়ে বলল, ইনছু দরজা খোল। ওভাবে দৌড়ে রুমে ঢুকলি কেন তুই? আমি থামলাম। মুখ মুছে কলারের কাছের বোতাম দুটো লাগিয়ে নিলাম। নিজেকে সামলে বেরিয়ে এলাম বাইরে। নিজ দিকে তাকিয়ে বেডের দিকে এগোচ্ছিলাম। জিনাত আপু হাত টেনে ধরে সামনে দাঁড় করালো আমাকে। থুতনি ধরে মাথা উঁচু করে বলল, দেখি দেখি চোখ মুখ কেমন লাগছে কেন তোর? কিছু না আপু, আমি ওয়েট। ও কলার ধরলো আমার। বিস্ময়ে তাকালাম ওর দিকে। বোতাম দুটো খুলে আলতোভাবে কিছু লাগিয়ে দিল, জ্বালা করছিল যেখানে। তারপর গালে হাত রেখে বলল, কবে বড় হবি তুই? একটু নিজের খেয়াল রাখতে পারিস না? তার মানে ও জানে গলায় কিছু কামড়েছে আমার। আমি তো বলিনি। তবে কি শুদ্ধ ভাইয়া বলেছেন? শক্ত গলায় বললাম, তোমাকে কে বলল আমার গলায় লেগেছে? ও কিছুটা হকচকিয়ে গেল। তারপর জোরপূর্বক হাসি টেনে বলল, তুই তো গলা ধরে রুমে দৌড় লাগালি। আমি জানতাম তো রোদে ফুলের কাজ র্যাশ হবে তোর, তাই অয়েন্টমেন্ট নিয়ে এসেছি। শান্ত হলাম কিছুটা। আর ভালো লাগছে না আমার এইসব। ও রাত ছাড়িয়ে বিছানায় এসে বসলাম। জিনাত আপুও পাশে বসলো আমার। কাঁধে হাত রেখে বলল, ইনসু কষ্ট পাচ্ছিস কোনো বিষয়ে তুই? অতি কষ্টে কান্না আটকালাম। গুটিসুটি মেরে শুয়ে পড়লাম ওর কোলে। আপু বলল, কাল সীমা ভাবিদের নিয়ে আসলেই আমি সহ সবাই চলে যাব শেহনাজ মঞ্জিল থেকে। আচ্ছা ইনসু, তোর কষ্ট হবে না? মিস করবি না সবাইকে? আর পারলাম না থাকতে। হু হু করে কেঁদে দিলাম ওর কোমর জড়িয়ে ধরে। কেন কাঁদছি নিজেও জানি না। তবে কিছু কথা মন মস্তিষ্ক থেকে সরাতে পারছে না। এই কয়দিনে শুদ্ধ ভাইয়া আমার জীবনে এসে অনেক কিছু বদলে দিয়ে আবারও চলে যাবেন। যে বদলগুলো আমি চাইনি, যা শুধুমাত্র একটা দুঃস্বপ্ন ভেবে আমার ভুলে যাওয়ার কথা। আজ সীমা ভাবিকে আনতে যাবে সবাই মানে সবাই। আমি বিয়েতে যাইনি, তাই আমিও যাব। যেতে হবে। দিদুন কড়াভাবে বলে দিয়েছে। আমিও যাব বলে নিজেকে বুঝিয়েছি। কাল ওসব ঘটনার পর রুম থেকেই সেভাবে বেরোয়নি। খাবার টেবিল আর ধুয়ে একবার সবার তলব করায় দেখা করতে। শুদ্ধ ভাইয়ের মুখোমুখিও হয়নি, হতে চাইও নি। উনি ছিলেন হয়তো বা সবার মাঝে। 5 বছর আগের মতো কাল থেকেও আমি তাকে না দেখার দলে ফেলেছি। কারণের ভিন্নতা আছে। তখন হয়তো জেলাসি আর রাগ ছিল, কিন্তু এখনকার অনুভূতিগুলোর নামটাও দিতে পারছি না। অজানা, পুরোটাই অজানা, যা জানার জন্য বিন্দুমাত্র সাহস নেই আমার। তবে হ্যাঁ, সান্ত্বনা একটাই, আজকের দিনটা কেটে গেলেই আবার সবটা আগের মতো হয়ে যাবে। না কেউ থাকবে, না কারো কথায় কাজে দুর্বল হব আমি।
আবারও আমি সেই স্ট্রং ইনশিয়া সারা। ইরাম রেডি হয়ে বেরিয়েছে রুম থেকে। জেনাত আপুকে সবে ফুপি ডাক লাগিয়েছে, ওও বেরিয়ে গেল। গোল্ডেন কালারের একটা লেহেঙ্গা পরেছি, কোমর অবধি আর বড় হাতা ফতুয়া, কালো মোটা বর্ডারের স্কার্টটা খুব একটা গর্জিয়াস না ওটা, তবে ঘেরটা অনেক। ওড়নাটা শাড়ির আঁচলের মতো তুলে দিলাম। ঠোঁটে লিপস্টিক ছাড়া, চুল কপাল ভরাট হয়ে থাকা টিকলি, নাকে ইয়া বড় সিম্পল নথ। কেন যেন ইচ্ছা করলো আরও সাজার। বা হাত ভর্তি করে সোনালি কালোর মিক্সড চুড়ি পরলাম, যেটা জীবনেও পরি না আমি। গলায় নেকলেসও পরেছি। আয়নার সামনে থাকা লেন্সের বক্সটা দেখে চোয়াল শক্ত করে ওটাও হাতে নিলাম। এটাও পরবো আমি আজ। হাতে নিয়ে বা চোখে লাগালাম একটা লেন্স। দরজা লক হওয়ার শব্দ পেলাম। লেন্স পরে চোখ চুলকাচ্ছে আমার। চোখ ডলতে ডলতেই বললাম, জেনাত আপু, এই লেন্সে তো চোখ চুলকাচ্ছে আমার। এটা তো পেছন থেকে ঘাড়ের সবগুলো চুল সামনে দিয়ে দিল কেউ। চোখ ধরেই পেছনে ফিরতে যাব, সে মানুষটা আমার নেকলেস খুলে দিয়ে বলে উঠল, গলাটা ঠিক হয়নি এখনও, এসব ফালতু অর্নামেন্টস কে পড়তে বলেছে তোকে? শুদ্ধ ভাইয়ের গলা শুনে চমকে উঠলাম। পেছন ফিরতে যাব, সে হ্যাচকা টানে দেয়ালে চেপে ধরল আমাকে। ঝাপসা এক চোখে দেখলাম কালো পাঞ্জাবি পরা সেই অতিরিক্ত ফর্সা চেহারা রাগ নিয়ে তাকানো মানুষটাকে। কপালের ভাঁজ স্পষ্ট। রাগ নিয়ে বললাম, আপনি এই রুমে? সে এক হাতে দু হাত মুঠো করে মাথার উপরে দেয়াল চেপে ধরল আমার। ব্যথার চোখ খিচে বন্ধ করে নিলাম। পরপরে আবারও তাকালাম কোনো মতে। লেন্সটার জন্য পানি বেরোচ্ছে চোখ দিয়ে। উনি তার আরেক হাত আলতোভাবে লেন্সটা খুলে দিলেন আমার চোখ থেকে। দেখুন, আপনি এত সাজের কি খুব দরকার? একদম আকুল সুরে বললেন উনি। কিছুক্ষণের জন্য আটকে যাচ্ছিলাম। একটা শুকনো ঢোক গিলে জোরে শ্বাস নিয়ে বললাম, নিতান্তই আমার ব্যাপার। আর তোর ব্যাপার? নিতান্তই তোর ব্যাপার? যদি এটাই মনে করিস তবে আমার কি হবে? আপনার কোনোদিনই কিছু ছিল না, আর আপনার কি হবে মানে? এসব কথা বলে কি বোঝাতে চাচ্ছেন আপনি? এভাবে ছুঁয়ে আছেন কেন আমাকে? কালও আপনি। যাই হোক, রুম থেকে বেরোন। আমার অধিকার আছে এই সবগুলো কাজ করার, কিন্তু তোর একদমই অধিকার নেই আমাকে এটা বলার। অধিকার? আগেও বলেছি নিজের সীমার মধ্যে থাকুন। ছাড়ুন, ছাড়ুন আমাকে। এভাবে কেন বলছিস তুই শিয়া? কাল থেকে একটাবার তাকাস নি আমার দিকে। খুব বড় অপরাধ করে ফেলেছি তোকে ছুঁয়ে? আমার কি? অনেক বলেছেন, আর শুনতে চাই না। বুঝতে পারেন না আপনি? আপনার সান্নিধ্য চাই না আমার। ছাড়ুন আমাকে, আর এক্ষুনি বেরিয়ে যান এই ঘর থেকে। শুদ্ধ ভাই হাত ছেড়ে দুগাল ধরে কপালে কপাল ঠেকালেন আমার। চোখ বন্ধ করে নিলাম, তবে গালে ওনার হাত সরানোর চেষ্টায় আছি। উনি অস্থিরভাবে বললেন, এত অভিমান করিস না শিয়া, এতটা ইগনোর করিস না। সহ্য হয় না আমার। জ্বালিয়ে দেয় একদম এগুলো আমাকে। আমার দোষ ছিল না, বিশ্বাস কর। তাই তো 5 বছর পর এইভাবে ছুটে এসেছি এই শেহনাজ মঞ্জিলে, বারণ সত্ত্বেও জানাতে এসেছি তোকে সবটা। এমন এনশু। বাইরে থেকে জেনাত আপুর ডাক। একবার দরজায় তাকিয়ে আবারও ধাক্কা মেরে সরিয়ে দিলাম শুদ্ধ ভাইকে। এই কথাগুলোর কোনো মূল্য নেই আমার কাছে। কেউ কোনোদিন আমার কোনো কথার মূল্য দেয়নি, আমাকে মূল্য দেয়নি। উনি বা কেন বলছেন এভাবে? ওনারও তো বলার কথা না। কাউকে ভালোবাসেন উনি, তবে কেন এসব বলে আমাকে দুর্বলতা গুঁজে দিতে চাচ্ছেন উনি? সিয়া, আমি এক দণ্ড না দাঁড়িয়ে দরজা খুলে বেরিয়ে এলাম রুম থেকে। জেনাত আপু দরজায় দাঁড়িয়েছিল, তাকায়নি ওর দিকেও। সবার সাথে বেরিয়ে এলাম। গাড়িতে পেছনে আমি, জেনাত আপু, ইরাম, দিদুন, ইমরুজ ভাইয়া আর শুদ্ধ ভাইয়া সামনে। শুদ্ধ ভাইয়া বাদে বাকি সব কথা বলছে। জানালার বাইরে তাকিয়ে কোনো অন্য দুনিয়াতে আমি। চারপাশটা বিষাক্ত লাগছে একদম। সীমা ভাবিতের বাসায় পৌঁছালাম। খাবার পর্ব শেষে সবাই ঘুরছে যার যার মতো। তাপসী আপু, জেনাত আপু দুজনেই ডেকেছে, যায়নি। সবটা সময় আম্মুর সাথে ছিলাম আমি। একসময় ইরাম ডাক লাগালো আম্মুকে। কোনো আন্টি নাকি কথা বলতে চায়। আম্মু চলে গেল। আমি একটু একা পড়ে গেলাম। মোবাইলটা সবে বের করেছি, একটা ছেলে এসে সামনে দাঁড়িয়ে বলল, হ্যালো মিস। কথা বলার ন্যূনতম ইচ্ছা নেই, তবুও সৌজন্যতা দেখাতে একটু হাসি টেনে বললাম, জি বলুন। আপনি সীমা আপুর ননদ ইনসিয়া, রাইট? জি। হলুদের দিন দেখেছিলাম আপনাকে। বিয়েতে আসেননি কেন? এমনি, আসলে ব্যাপার না। আমার পরিচয়টা দিই, আমি অন্তিম, সীমা আপুর। তুই শেষ। শুদ্ধ ভাইয়ের গলা শুনে বড় বড় চোখ করে পাশে তাকালাম। উনি হাত মুঠো করে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছেন। রেগে আছেন বোঝাই যাচ্ছে। ঝামেলা এড়াতে চলে আসছিলাম। শুদ্ধ ভাইয়ের হাত ধরে আটকে দিলেন আমাকে। রাগ নিয়ে ঝাড়া মারলাম। লাভহানি অন্তিম হাতের দিকে ভ্রু কুঁচকে তাকালো। একটু জোর করে হেসে বলল, আপনিও বরপক্ষ থেকে এসেছেন তাই না? ইনসিয়ার ভাইয়া হন? আমি ওর। হ্যাঁ, আমার শুদ্ধ ভাই রক্তচক্ষু করে তাকালেন আমার দিকে। একটা শুকনো ঢোক গিললাম। ভয় করছে, গলায় কথা আটকে যাচ্ছে। উনি চেঁচিয়ে বললেন, তোকে বলেছিলাম না এরপর আমার ইন্ট্রো আমি নিজেই দেব, তুই টু শব্দটাও করবি না। আরেকটা কথা বললে আমি সব শেষ করে দেবো সিয়া।
অন্তিম কিছুটা রাগ নিয়ে বলল, আশ্চর্য, ওভাবে কথা বলছেন কেন ওর সাথে? তোর কাছ থেকে শিখতে হবে আমি কার সাথে কিভাবে কথা বলবো। দেখুন, আপনি আমাকে তুইতুকারি করে বলতে পারেন না। 100 বার পারি, 1000 বার পারি। কে তুই? তোকে তুইতুকারি করে বলা যাবে না। যে কে? বলতে পারেন আমি ইনসিয়ার উঠবি। আমার আম্মু ওর আম্মুর সাথে আমাদের ব্যাপারে কথা বলছে ওদিকে। আকাশ থেকে পড়লাম আমি। দূরে তাকিয়ে দেখলাম আম্মু বেশ ভালোভাবে কথা বলছে একজন মহিলার সাথে। এক পলক শুদ্ধ ভাইয়ের দিকে তাকালাম। সে রেগে আছে বোঝা যাচ্ছে। জানি না কেন এখানে একদণ্ড দাঁড়ানোর সাহস হচ্ছে না আমার। হয়তো কান্না দেখে নেবে সব এই ভয়ে, নয়তো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যাবে এই ভয়ে। হাত ছাড়ানোর জন্য মোচড়াচ্ছি। শুদ্ধ ভাইয়া একটানে আমাকে তার বুকের সাথে লাগিয়ে নিলেন। অন্তিম কপাল কুঁচকে বলল, এসব কি? ওকে ওভাবে? শুদ্ধ ভাই অন্তিমের দিকে তাকিয়ে শক্ত গলায় বললেন, আমার বউ হয় ও, আমি ওর বর। পাথর হয়ে গেলাম আমি। শ্বাস যেন থেমে গেছে। কি বলেন উনি এটা? অন্তিমা বিস্ময়ে তাকে কিছুটা সময় পর আবারও জোর করে হেসে বলল, আরে কি যে বলেন না, আমি কি এতটাই বোকা যে যার সাথে সম্বন্ধের কথা বলবো সে ম্যারিড কি না খোঁজ নেব না? ইনসিয়া আনম্যারিড, এটা জানি আমি। আপনি তো ওর ভাই হন, এমন মজা কেন করছেন? শুদ্ধ ভাইয়া ফুঁসে উঠে আমাকে ছেড়ে এক হাতে আমার হাত আরেক হাতে অন্তিমের কলার ধরলেন। চেঁচিয়ে বললেন, ইয়ার লাগিস তুই আমার? মজা করব তোর সাথে আমি? তারপর অন্তিমের গলা ঝাঁকি মেরে ছেড়ে দিলেন শুদ্ধ ভাইয়া। তার একটা একটা কাজে শুধু কেঁপে কেঁপে উঠছে আমি। উনি আমার বা হাত অন্তিমের সামনে তুলে ধরে বললেন, এটা দেখ, 2 বছর আগেই এনগেজমেন্ট হয়ে গেছে আমাদের। এই ইনসিয়া সারা আমার বউ। গট ইট? আমার বউ হয়ও। কথাটা মাথায় ভালো মতন বসিয়ে নে। আর এই মুহূর্তে গিয়ে তোর আম্মুর মাথাতেও সিল মেরে বসিয়ে দিয়ে আয়। চল যা। অন্তিম আহত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি নিজ দিক তাকিয়ে কাঁদছি শুধু। শুদ্ধ ভাইয়া আবারও আমাকে বুকে টেনে নিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, কাঁদিস না শিয়া, প্লিজ কাঁদিস না। শুদ্ধ, আব্বুর গলা শুনে আতকে উঠলাম আমি। শুদ্ধ ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে পেছনে ফিরলাম। শেহনাজ মঞ্জিলে সবাই দাঁড়িয়ে হু হু করে কেঁদে দিয়ে ছুট লাগালাম আব্বুর দিকে। কিন্তু শুদ্ধ ভাইয়া হাত ধরে ফেললেন আমার। ঘাড় ঘুরিয়ে হাত মোচড়ানো লাগলাম। শুদ্ধ ভাইয়া শান্ত দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে। আর আমার চোখে শুধু একটাই আকতি, ছেড়ে দিন আমাকে। শুদ্ধ ভাইয়া সবার দিকে তাকিয়ে শক্ত গলাতে বললেন, যা শুনেছ একদম ঠিক শুনেছ তোমরা। সত্যিটাই শুনেছ, বরং সত্যিটা আরও বিস্তৃত। 2 বছর আগে আমার আর শিয়ার এনগেজমেন্ট হয়ে গেছে। আমি শুদ্ধ। দিদুন থামিয়ে দিল আব্বুকে। সেজু কাকু বললেন, এখন এসব দিদুন আবারও তাকেও থামিয়ে দিল। বলল, হ্যাঁ এখনই আসাদ, আর আজ শুদ্ধই বলবে, তোমরা নও। ওনারা থেমে গেলেন। আমি কান্না থামে বিস্ময়ে তাকালাম আব্বুর দিকে। সেজু কাকু এসে তার কাঁধে হাত রাখলেন। শুদ্ধ ভাইয়া আমার সামনে এসে দাঁড়িয়ে বলে উঠলেন, আজ তোর নামের এই পরন্ত বিকেলের শ্রান্ত আভা ছড়ানো রোদ্দুর আমার নামে হবে সিয়া, আমার নামে। দিবি না আমাকে? তোর নামের 2 মুঠো রোদ্দুর, যা জ্বালাবে না, ঝলসাবে না, শুধুই সত্যিটার চাদরে মুড়িয়ে নেবে আমাদের। একান্তই সত্যিটার সাক্ষী হবে আজ এই শেষ বিকেলের রোদ্দুর সিয়া। ডুবতে থাকা সূর্যের শেষ আলোটুকুর সাথে সমস্ত আড়ালকে আজ বিদায় জানাবো আমরা দুজন মিলে। চল আমার সাথে। শুদ্ধ ভাইয়া হাত টানতে টানতে গাড়ির দিকে নিয়ে আসলেন আমাকে। শুধু শেহনাজ মঞ্জিলে সবার দিকে অবাক চোখে তাকিয়েছিলাম আমি। শুদ্ধ ভাইয়া গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিলেন আমাকে। তারপর ড্রাইভিং সিটে বসে গাড়িটা স্টার্ট দিলেন। গাড়ি টুটতেই টপ টপ করে পানি পড়তে শুরু করলো চোখ দিয়ে আমার। নাকের বড় নুলুকটা খসে পড়ে কানের কাছে ঝুলছে। চুলগুলো মনে হচ্ছে এক বিন্দু গোছানো নেই আর। কে জানে শখ করে পড়ে আসা টিকলিটা আদৌ আছে কিনা মাথায়। কপালে তো নেই। শুদ্ধ ভাই একটু পরেই গাড়ি থামিয়ে দিলেন। ঝুঁকে আমার সিট বেল্ট খুলে নিজের বুকে জড়িয়ে নিয়ে বললেন, কাঁদিস না সিয়া, প্লিজ কাঁদিস না, সহ্য হয় না আমার, ছাড়ুন আমাকে। কান্না না থামালে ছাড়বো না। আমার চোখের পানিতে তার কালো পাঞ্জাবি ভিজে যাচ্ছে, ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে। ঝাপসা চোখে দেখলাম রোডের পাশটা সবুজের মেলা বসেছে যেন। তার মাঝে মধ্যে হাজারটা সাদার তুলি, কাশফুল নিজেদের সমস্ত সত্তাকে ওই সীমাহীন সবুজের মাঝেও স্পষ্টভাবে জানান দিচ্ছে ওরা। জানালা দিয়ে আসা পশ্চিম আকাশে ঢলে পড়া সূর্যের তীর্যক রশ্মিটা শুদ্ধ ভাইয়ার মুখটার জন্য চোখে লাগছে না। শুভ্র মেঘের ভেলার আড়ালে থাকা এক দল নীল আকাশটা কেমন যেন বেশি ঝলমল করছে আজ। কিন্তু কেন? এবার কান্না না থামালে আদর করব। সহ্য করতে পারবি তো? আমি নিজেকে ছাড়িয়ে নিলাম তার থেকে। চোখের পানি মুছে সোজা হয়ে বসলাম। শুদ্ধ ভাইয়া আবারও আমার সিট বেল্ট লাগিয়ে মুচকি হেসে গাড়ি স্টার্ট দিলেন। সবটা মানতে কষ্ট হচ্ছে আমার, সবটাই। 2 বছর আগে তো এই চিত্র উল্টোটাই ছিল। আমার সাথে আমার দাদু ভাইয়ের খুব ভালো সম্পর্ক ছিল। এমনটা অন্য কারোর সাথেই দেখিনি কোনোদিন তার।
আপাই আপাই আর আপনি সম্বোধনে বাসা তুলে রাখতো দাদুভাই। প্রচণ্ড ভালোবাসতাম তাকে আমিও। সেই দাদুভাইয়েরই হার্ট অ্যাটাক হয়েছিল সেদিন। চিকিৎসার জন্য ঢাকাতেই একটা বড় হসপিটালে অ্যাডমিট করা হয় তাকে। সবার মতো আমিও গিয়েছিলাম তাকে দেখতে। কয়েকবার গায়েব প্রায় মানুষটা। শুদ্ধ ভাইয়াও এসেছিলেন হসপিটালে। কয়েকদিন অবজারভেশনের পর দাদুভাইয়ের অবস্থা দেখে ডক্টর সবাইকে দেখা করে নিতে বলেন। বুঝেছিলাম তার হাতে সময় কম। একে একে সবার কথা বলা শেষে দাদুভাইয়ের সাথে কথা বলতে কেবিনে ঢুকলাম আমিও। দাদুভাই বেরিয়ে যেতে বলল সবাইকে। কেবিনে তখন শুধু সেজো কাকু, আব্বু, আমি আর এক কোণে বুকে দুহাত গুজে মেজুর দিকে শান্ত চোখে তাকিয়ে দাঁড়ানো শুদ্ধ ভাইয়া। এমন একটা পরিবেশ তৈরি হবে তা ভাবিনি কোনো দিন। তাই বিস্ময়ে তাকিয়েছিলাম কিছুক্ষণ আব্বু, সেজো কাকুর মুখের দিকে। দাদুভাই হাত বাড়িয়ে কাছে ডাকলো আমাকে। ফোপাতে ফোপাতে এগিয়ে গিয়ে বেডের পাশে বসলাম তার। কেমন আছেন আপাই? তোমাকে ছাড়া কেমন থাকবো দাদুভাই? আপাই, দাদুভাই আপনাকে খুব ভালোবাসে। কান্না করেছিলাম এমনিতেও। অতি কষ্টে কান্না থামিয়ে নাক টানছিলাম তখন অবধি। তার অমন কথায় আরও জোরে কাঁদতে লাগলাম। ওভাবে কাঁদবেন না আপাই, আপনার কান্না সহ্য হয় না আপনার দাদুভাইয়ের। দাদুভাই, দাদুভাই শেষ ইচ্ছে রাখবেন আপাই? ওভাবে বলো না দাদুভাই, কিছু হবে না তোমার। তাহলে ধরে নিন যতদিন বাঁচবো ততদিন অবধি একমাত্র ইচ্ছা আমার। তুমি বলো না, যা বলবে আমি তাই করব। দাদুভাই কাঁপা কাঁপা হাতে হাত মুঠো করে ধরলো আমার। চোখ বন্ধ করে বলে উঠল, আমি চাই আমার আপাই আর শুদ্ধ দাদা সারা জীবন একসাথে থাকুক। আপনাদের চার হাত এক দেখতে চাই আমি আপাই। চারপাশ থমকে গেল আমার। এই অবস্থায় এটা কি বলে দিলে তুমি দাদুভাই? কার সাথে কার জীবন জড়ানোর ইচ্ছা পোষণ করেছো তুমি? এই মানুষটা তো আমার চাচাতো ভাই, তবুও আছে না, ভয় পাই তাকে আমি। তার সাথে নিজেকে কি করে কল্পনা করব? এছাড়া আমার পড়াশোনা, তার কি হবে? আমার স্বপ্ন, এখন এসবের জন্য তো এক বিন্দু প্রস্তুত নই আমি। তোমার অসুস্থতা ছাড়া আর একটা কারণ নেই তোমাকে হ্যাঁ বলে সন্তুষ্ট করার। কোনো কারণই নেই। দাদুভাইয়ের থেকে হাত ছাড়িয়ে দু পা পিছিয়ে দাঁড়ালাম আমি। বুকে হাত ধরে রেখে দাদুভাইয়ের দিকে তাকিয়ে কাঁদছি শুধু। দাদুভাইও কাঁদছে। আব্বু এগিয়ে এসে দু হাত ধরলেন আমার। আমি অসহায়ভাবে তাকালাম আব্বুর দিকে। তার চোখ মুখ শক্ত। ভয় বাড়ল আমার। মাথা নেড়ে না বোঝাচ্ছি শুধু। কোনো দিকে পাত্তা না দিয়ে আব্বু দাদুভাইয়ের হাতে আবারও হাত গুজে দিলেন আমার। শক্ত কণ্ঠে বললেন, বাবা, আপনি যেমনটা চেয়েছেন ঠিক তেমনটাই হবে। ইনসিয়া আর শুদ্ধ চার হাত এই মুহূর্তে এক করে দেব আমি। পাথরের মতো দাঁড়িয়ে সবটা শুনলাম আর দেখলাম। সেজু কাকু একটা আংটি এনে শুদ্ধ ভাইয়ের হাতে দিতে বাধ্য ছেলের মতো উনি সেটা আমার হাতের আঙ্গুলে পরিয়ে দিলেন। দু ভাই মিলে সত্যি তাদের শয্যাশায়ী বাবার কথা মতো চার হাত এক করে দিলেন আমাদের। দাদুভাই শান্তিতে ঠোঁটে হাসি টেনে সেদিন সবাইকে ছেড়ে চলে যায়। আর রেখে যায় এক মুহূর্তের ঝড়ে বিধ্বস্ত প্রায় হওয়া আমার জীবন, শুদ্ধ ভাইয়ের সাথে জড়ানো জীবন। আংটি বদল একটা মেয়ের জীবনে ঠিক কী তা সেদিনও বুঝে ওঠেনি আমি। কিন্তু হসপিটাল থেকে বেরিয়ে আসার পর আব্বু কড়া গলা সেদিন বলে দিয়েছিলেন, এই বিষয়ে কেউ জানে না, জানবেও না। সবটা অজানাই থাক সবার কাছে। তুমিও সবটা ভুলে যাও ইনসু, আংটি খুলে ফেলো। ঠিক কী অনুভূতি হয়েছিল সেই সময় আমার জানি না। কিচ্ছু বলিনি কাউকে, আংটিও খুলে ফেলেছিলাম। তবে কোথাও কোথাও এই ধারণাটা বসে গিয়েছিল আমার। আংটি বদল হয়েছিল দাদু ভাইয়ের জন্য। সে নেই, আংটি বদলেরও কোনো অস্তিত্ব নেই। আমি মানুষটার রমতে আংটিটা হাতে উঠেছিল আমার। আর আংটি খুলে ফেলা নিয়েও আমার মতকে কেউ প্রাধান্য দেয়নি। শুদ্ধ ভাইও বাধ্য হয়েছিলেন তখন আমাকে আংটি পরাতে। ঠিক এই কারণে পরবর্তীতে আংটি আছে কিনা, আমি বেঁচে আছি কিনা কোনো খোঁজই নেননি এই 2 বছরে। শুধু একবার বাসার ল্যান্ডলাইনে ফোন করে বলেছিলেন, যা হয়েছে ভুলে যা সিয়া, তুই শুধু তোর পড়াশোনায় কনসেন্ট্রেট কর, অন্য কিছু নিয়ে ভাবতে হবে না তোকে। ভাবার সুযোগ ছিল না আমার কোনো। নিজেকে বুঝিয়েছি। ছেলে খেলাই ছিল এটা একটা, যা কেউ মানে না, আমিও তো চাইনি। তবে কেনই বা ওসব ভাববো? অভিমান ছিল দাদুভাই আবু সেজু কাকুর উপর, আর রাগটা ছিল শুদ্ধ ভাইয়ের উপর। হয়তো অকারণে, তবুও ছিল। 2 বছরে মানিয়ে নিয়েছিলাম সবটা, আমি, শেহনাজ, মঞ্জিল আর পড়াশোনা। কিন্তু সেটাও সহ্য হলো না শুদ্ধ ভাইয়ার। হুট করে আবারও তার আগমন, আমার উপর অধিকার বোধ খাটানো, তার স্পর্শ, তার কাউকে ভালোবাসার কথা। এসব শুনে আরও গাঢ় হয়েছে তার প্রতি সুপ্ত রাগটা। প্রতিবারই অপমান বোধ হয়েছে আমার, তবুও নিজেকে সামলেছি। কিন্তু আজ উনি সবাইকে সবটা বলে দিলেন, সবটা। এরপর আবারও বলে যাবেন, ভুলে যা সবটা সিয়া। পাড়ি জমাবেন তার হাজার নামে ডাকা সেই ভালোবাসার মানুষটার কাছে, আর আমার জন্য বরাদ্দ হবে অপমান, অবজ্ঞা। গাড়ি থামালো। শুদ্ধ ভাই নেমে ব্যাকসিট থেকে কিছু একটা নিলেন। তারপর আমার পাশের দরজা খুলে দিয়ে বললেন, নেমে আয়। সোজা সামনে তাকিয়ে বললাম, কোথায় এসেছি? এখনও পৌঁছায়নি, হাঁটতে হবে।
কেন যাব? আমি বলছি তাই। সবসময় আপনারা যা যা বলবেন আমি কেন তাই তাই করব বলতে পারেন? উনি আমাকে সোজা কোলে তুলে নিয়ে হাঁটা লাগালেন। তার দিকে তাকাতেই চোখের কোনা বেয়ে জল গড়াতে লাগলো। এটাই বাকি ছিল। 4 পা হেঁটেই নামিয়ে দিলেন উনি আমাকে। চোখের জল মুছে দিয়ে সামনে ইশারে কিছু বোঝালেন। আমি সামনে তাকালাম। পদ্মার বাঁধানো পার, অশান্ত প্রবাহে প্রবল শব্দ করে ছুটে চলা স্রোতস্বিনী। সামনে সেই শব্দের চোখ গিয়ে আটকায় দূরে জল আর আকাশের মিলনস্থলে, যেখানে মিলন রেখা টেনে দিয়েছে সবুজ প্রান্তর। সূর্য হেলে পড়েছে পশ্চিমে। ঠিক সেই সবুজ প্রান্তর ঘেঁষে ডুব দিতে যাচ্ছে জলরাশির অতলে। পাশে তাকালাম। যে নদী পাড়ে সচরাচর আমরা আসি, এটা সেই পার না, অন্য কোথাও এসেছি। মানুষের আনাগোনা নেই। পিছনের সরু রাস্তাটায় মাঝে মধ্যে গাড়ির ছুটে চলা, তারপরেই বিস্তীর্ণ মাঠ। সেখান থেকে রাস্তাটায় উঠে আসছে ঘরে ফেরার মানুষের দল, কৃষাণের দল। চোখ ঘুরিয়ে আবারও পাশে তাকালাম। শুদ্ধভাবে বুকে হাত গুজিয়ে আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছেন। চোখ সরিয়ে শক্তভাবে বললাম, এখানে কেন? তোর সব কেনর উত্তর দেবো আজ আমি, তাই এখানে এনেছি। আমি বিস্ময় তাকালাম। কেনর উত্তর? তবে আজ সেই প্রতিটা কেন আমি আপনাকে ছুড়ে দেব শুদ্ধ ভাইয়া, যা 2 বছর আগে আমাকে কুরে কুরে খেয়েছিল, যা আপনার আবারও আমার জীবনে আসায় মাথাচাড়া দিয়ে উঠে কষ্ট দিচ্ছে আমাকে। বললাম, কেন এসেছেন আপনি শেহনাজ মঞ্জিল? উনি শান্তভাবে বললেন, এটা তো প্রথম দিনই বলেছি, কাউকে আমার অস্তিত্বের জানান দিতে, কাউকে বোঝাতে সে শুধুই আমার। লেহেঙ্গা খামচে ধরলাম। বললাম, অন্তিমের সাথে এত বাজে ব্যবহার কেন করলেন? ওকে দেখিয়ে বুঝেছিলাম ও আমার জিনিসকে নিজের করতে এসেছিল। পরখ করতে একটু বেশি বলে ফেলেছি জানি, কিন্তু আমার ধারণাটাই সত্যি হওয়ার রাগটা কন্ট্রোল করতে পারিনি আর। বলতে পারিস 2 বছরের রাগটা ওর উপর দিয়ে গেছে? কেন বারবার কাছে এসেছেন আমার? কেন স্পর্শ করেছেন আমাকে? অধিকার আছে আমার, তাই। হঠাৎ অধিকারবোধ কেন? হঠাৎ নয় তো, এটা তো 2 বছর আগে থেকে স্থির হয়ে আছে আর আজীবন থাকবে। 2 বছর আগের ঘটনায় যখন সবখানে জড়াচ্ছেন, তবে 2 বছর আগে তা ভুলে যেতে বলেছিলেন কেন? উনি ঠোঁট টিপে হেসে আমার হাত ধরে নিজের আরও কাছে টেনে নিলেন। কান্না পাচ্ছে আমার, তবুও চোখের জল আটকে রেখেছি কোনো মতে। সদ্য ভাইয়া কপালের চুলগুলো ঠিক করে দিয়ে কানে গুজে দিলেন আমার। তারপর সরে যাওয়া টিকলিটাও ঠিকমতো কপালে বসিয়ে দিয়ে দুগাল ধরে বললেন, অভিমানিনী, তুই জানিস তোর এই অভিমানের অনল 2 সেকেন্ডে আমাকে শেষ করে দিতে সক্ষম? সেখানে 2 বছর লাগিয়েছিস তুই। অবশ্য তুই না, সময়টা আলাদা করে রেখেছিল আমাদের। আর তার সাথে আমাদের দুজনের সবচেয়ে ভালোবাসার দুজনও হাত মিলিয়েছিল। আমি হতবাক হয়ে তাকালাম তার দিকে। উনি ঠোঁটে হাসি ঝুলিয়ে বললেন, আংটি বদলের সময় অপ্রস্তুত আমিও ছিলাম। এভাবে হুট করে দাদুভাই ওই পরিস্থিতিতে ওই কথাটা বলে বসবে ভাবতে পারেনি। তার থেকে বেশি শকিং ছিল হসপিটাল থেকে বেরোনোর পর মুহূর্তে আব্বু এই কথাটার বলা। সবটা আপাতত ভুলে যাও শুদ্ধ। বালির বাঁধের মতো গুড়িয়ে গিয়েছিল আমার সবেমাত্র সাজানো স্বপ্নগুলো। যখন নিজেকে গুটিয়ে নিতে লাগলাম, আব্বু নিজে এসে বলল, এই সবটা সাময়িকের জন্য। তোর বয়সটা 18 হলেই বিয়ে হবে আমাদের। এসব মাথা থাকলে নাকি তোর পড়া নষ্ট হবে, আমিও ক্যারিয়ার এগোতে পারবো না, আরও অনেক কথা। তাই তার কথা মতো সেদিন ফোন করে ওসব বলেছিলাম তোকে। আমার মতে দোষটা কারোরই নেই শিয়া, ছিলও না। বড়রা আমাদের ভালোর জন্য ওসব বলেছিল, ভালোই চান ওনারা আমাদের। আকাশ থেকে পড়লাম আমি। তার মানে এই 2 বছর শুধুমাত্র আমার পড়াশোনার কথা ভেবে আব্বু আমাকে ওসব ভুলতে বলেছিলেন? কোনো ছেলেখেলা ছিল না ওই দিন আমাকে আংটি পরানো? আমাদের বিয়ে নিয়েও ভেবেছেন বড়রা, কিন্তু আমার তো 18 হয়ে গেছে। এখন কি তবে শুধু পরীক্ষার জন্যই? উনি আমার হাত মুঠো করে ধরে বললেন, যেটাই হয়ে থাকুক তুই আর অভিমান করে থাকিস না শিয়া, আর কষ্ট দিস না আমাকে প্লিজ। সহ্য করা দূরও হয়ে গেছে আমার জন্য। কিসের কষ্ট? কোনো কষ্ট তো হওয়ার কথা না। অন্য কাউকে ভালোবাসেন আপনি, নিজে স্বীকার করেছেন তা। হাত ছাড়িয়ে নিয়ে কড়া গলাতেই বললাম, সেদিন তো আপনি দাদু ভাইয়ের কথা ভেবে বড়দের কথা শুনিয়ে আংটি পরিয়েছিলেন আমাকে। এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কি দরকার? কোনো কারণ দেখছি না আমি এসবের। আবার এসব কথা তোলার কি মানে? তার উপর আপনার তো ভালোবাসার কেউ আছে। উনি একটু শব্দ করে হেসে আবারও 2 গাল ধরলেন আমার। কপালের টিকটিটা উল্টিয়ে মাথায় নিয়ে আলতো চুমু দিয়ে বললেন, শ্যামা পাখি। কপালে তার স্পর্শে চোখ বন্ধ করে নিয়েছিলাম। এই ডাক শুনে আবারও চোখ মেললাম আমি। উনি হেসে আবারও একই কাজ করলেন। কেঁপে চোখ বন্ধ করে নিলাম আবারও। উনি ফিসফিসিয়ে বললেন, রৌদ্রময়ী। চোখ মেললাম আমি। উনি পরপর আরও 2-2 বার কপালের ঠোঁট ছুঁয়ে বললেন, আমার হাফ ওয়াইফ উর্ফ 5 উর্ফ HW। প্রতিবারই একই রিয়েক্ট ছিল আমার। এবার উনি আমার গাল ছেড়ে কোমর জড়িয়ে ধরে বললেন, অ্যান্ড ফাইনালি মাই মিস ... এবার আপনি আপনার জানা মতে মিসেস ... হতে প্রস্তুত?
বড় বড় চোখ করে তাকালাম তার দিকে। শুদ্ধ ভাইয়া আরও নিজের সাথে মিশিয়ে নিলেন আমাকে। দুহাত দিয়ে বুক ঠেলে রয়েছি তার, তবুও মনে হচ্ছে এক বিন্দু দূরত্ব নেই দুজনের মধ্যে। উনি বললেন, জানতে চাস না শ্রিয়া, 5 বছর আগে কি হয়েছিল, যার জন্য আমি শেহনাজ মঞ্জিল আসা বন্ধ করে দিয়েছিলাম? শুনতে চাস না আমার জ্বলন্ত হৃদয় সেই অতৃপ্ত মুহূর্তগুলোর কাহিনী? আমার হাত তার বুকে ছিল, অজান্তে মুঠো করে নিয়েছি তার পাঞ্জাবিটা। সে এক পলক আমার হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মুগ্ধ চোখে সবটা ভুলে তাকিয়ে রইলাম সেই হাসিটার দিকে। আমাকে কেন বললেন উনি এসব কথা? বাকিগুলোই বা আমাকেই কেন বলবেন? আর যদি পড়তে থাকা হৃদয়ের কোনো কষ্টের কথাই হয়ে থাকে, কোনো অতৃপ্ত মুহূর্তগুলোর কথাই হয়ে থাকে, এত তৃপ্তির হাসি কী করে আজ তার চেহারায়? কি করে? শ্বাস আটকে দাঁড়িয়ে আছি। শুদ্ধ ভাইয়ের বলতে চাওয়া কথাগুলো শোনার তীব্র ইচ্ছা হচ্ছে, তবে ভয় হচ্ছে কেমন যেন, এক অদ্ভুত ভয়। উনি যা বলতে চলেছেন তা আমি সহ্য করতে পারবো তো? কিছুক্ষণ আগে বলা ওনার কথা আর সম্বোধনগুলোতে এলোমেলো লাগছে নিজেকে, বাকিটুকু শোনার সাহস হচ্ছেই না। শুদ্ধ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, শেহনাজ মঞ্জিল বরাবরই আমার আনন্দভূমি। সব কাজিনরা মিলে কত মজা করেছি ওখানে, হিসেব নেই। পড়াশোনার ফাঁকফোকরেই আসতাম, লুফে নিতাম সবার সবটুকু আদর, ভাই বোনদের আড্ডা মাস্তির সুখ। ছোটবেলা থেকে ওরা আমাকে অ্যাটিটিউড বয় বলে খ্যাপাতো। আমিও আরও বেশি ভাব নিয়ে খেতাবের পূর্ণ প্রতিফলন ঘটাতাম আমার কাজে। তবুও সবাই আমাকে নিয়ে মাতামাতি করত। সবটা ভালোই ছিল, কিন্তু প্রতিবার একজোড়া ভ্রু কুচকানো চোখের দিকে তাকাতেই মজাগুলো কিছুটা কমে যেত আমার। বুঝতাম সে মানুষটা কখনই পছন্দ করেনি আমাকে। সবাই তাকে ছেড়ে আমাকে নিয়ে পড়তো বলে জেলাস হতো সে। নাক মুখ কুচকে সব আড্ডার আসর ছেড়ে উঠে যেত। রাগ দেখাতো এর উপর, কথা বলতো না আমার সাথে। এক সময় আমার বেশ মজাই লাগতে শুরু করলো তার এই রাগ আর জেলাসিগুলো। বললাম না, অ্যাটিটিউড বয় ছিলাম। ইগনোর করে আরও ভাব দেখিয়ে আরও সবাইকে নিয়ে মেতে উঠতাম তাকে রাগাতেই। 5 বছর আগে তাপসী আপুর বিয়ের 4 দিন আগেই আম্মু আপু চলে আসে শেহনাজ মঞ্জিল। আমি ইচ্ছে করে আসিনি তাদের সাথে, চেয়েছিলাম সবাইকে সারপ্রাইজ দেব। কে জানতো সেবারে শেহনাজ মঞ্জিলে আগমন আমার জীবনকে পুরোপুরিভাবে ওলটপালট করে দিয়ে আমাকে সারপ্রাইজ দেবে। গাড়ি থেকে নামতেই কারো হাসির শব্দ, কোনো মেয়ের গলা। পা আটকে গেল আমার। এমন হাসি কোনোদিন শুনেছি বলে মনে পড়ছিল না। ভেতরটায় আচমকাই ধুকধাক শব্দ শুনতে পেলাম। মনে হলো এই হাসি আমাকে বিলীন করার ক্ষমতা রাখে। হারিয়ে যাব আমি এতে, যা প্রথমবারের মতো নতুন এক অনুভূতির জন্ম দিয়েছিল আমার ভিতরে। হাসির আওয়াজ থামল। নিজেকে সামলে সবেমাত্র গেটের ভিতরে পা ফেলেছি, কেউ একজন পাশ থেকে এক গাদা রং ছুঁড়ে মারল চোখে মুখে আমার। খিলখিলে হেসে বলে উঠল, আজ তো রং ছাড়া একটাকেও বাসায় ঢুকতে দেব না। তাপসী আপুর বিয়ে বলে কথা, রাঙিয়েই ছাড়ব। চোখটা ডলে তার দিক মাথা তুলে তাকালাম আমি। 13-14 কাছাকাছি বয়সের একটা মেয়ে, চোখ মুখ সহ সারা গায়ে আবির মাখা। ঘাড়ের নিচের ছাড়া চুলগুলো নড়ছে বাতাসে। গায়ে সাদা গাউনটা 7 রঙা রংধনুর মতো দেখাচ্ছে। তার পেছন থেকে খুব জোরে সোরে আদরঙ্গা চেহারা নিয়ে রিফাত ডাক লাগালো, ইনসু ইনসু। আবিরাঙ্গা ইনসিয়া। শ্যামবর্ণের পাখির মতো মিষ্টি সুরে হাসতে থাকা শ্যাম পাখি শিয়া। চট করে মাথায় বসে গেল নামগুলো। ফাঁকা মাথা নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু মনটা রঙিন হয়ে উঠেছিল আমার। সে সত্যিই তার রঙে রাঙিয়েছিল সেদিন আমাকে আজীবনের তরে। আমি জমে দাঁড়িয়ে রইলাম। কর্ণগোচর হওয়া শব্দরাশির সামনে অশান্ত জলরাশির মতো হৃদয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। শুদ্ধ ভাইয়া আমার হাত মুঠো করে ধরে বলল, শুধুমাত্র সেটুকুতে থেমেছিল না সে, জানিস সিয়া? ডাক শুনে ধরফড়ে উঠে আমার হাত ধরে পিছন গিয়ে দাঁড়ালো। লুকালো বলা চলে। পিঠের শার্ট খামচে ধরে দাঁড়িয়েছিল সে, আর সে ছোঁয়াতে স্টুচু হয়ে গিয়েছিলাম আমি। তার পরিবর্তে সামনে থেকে ছুঁড়ে মারা কয়েক বালতি ভর্তি গোলানো রং সবটা গায়ে এসে পড়ল আমার। রঙিন বর্ষণ। মুখ থেকে আবির ধুয়ে যেতেই আমাকে দেখে এক প্রকার ছুটে পালালো রিফাত, সাথে আরও 2-3টে মেয়ে। রিফাত জানতো শুদ্ধ ছাড়তো না ওকে। তা 2 সেকেন্ড আগে আসলো বা 2 দিন আগে আসলো, সত্যিই তাই। ওই রঙের বালতিতে ওকে চুবানোর হিসাবটা আগে কষতাম আমি, কিন্তু তা হলো কই। বাস্তবে ফিরে পিছনে লুকানো সেই শ্যামা পাখির হাত ধরে এক টানে সামনে দাঁড় করালাম আমি। মানুষটাকে না দেখি চঞ্চল হরিণীর মতো বন্ধ করে নিল সে তার চোখ জোড়া। ছিটেফোঁটা আবির লেগে থাকা সে মায়াবী মুখ, কপালের ভাঁজ, সর্বশক্তিতে খিচে বন্ধ করে নেওয়া চোখ, সে চোখের ঘন পাপড়ির কম্পন, কামড়ে ধরে রাখা ঠোঁট, ঠোঁটে নিচে কালো ডট চিহ্ন, কানের কাছে আধো ভেজা চুলগুলো থেকে গলা ছুঁয়ে গড়িয়ে পড়া পানি। সে গলায় ঠিক বিউটি বোনের কাছে মধ্যবেলার গলানো রোদ্দুরে জলজল করতে থাকা আরেকটা তিল। দুনিয়া থেমে গিয়েছিল আমার সিয়া।
অজান্তেই কখন তার ঘাড়ের চুলগুলো মুঠো করে ধরেছিলাম জানি না। সে কেঁপে উঠে এক হাতে তার চুলে থাকা আমার হাত ধরল, আরেক হাতে থাকা আবির আবারও ছুঁড়ে মারল আমার মুখে। অস্ফুট সুরে শুধু বলল, ছাড়ুন। হাত আলগা হয়ে গেল আমার। চোখ মেলে এক ছুটে পালালো সে। হতভম্ব হয়ে ঠিক কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিলাম জানি না। ভেতর থেকে সিফাত ভাইয়ারা এসে বাসায় নিয়ে যায় আমাকে। এতক্ষণে শ্বাস বেরোলো ভেতর থেকে আমার। সেদিন মানুষটা কে ছিল তা দেখিনি আমি, কিন্তু সে মানুষটা এভাবে দেখেছিল আমাকে। শুদ্ধ ভাই ছিলেন না বলেই হয়তো অতটা খুশিতে মেতেছিলাম, কিন্তু যে হাত জোড়া আমার চুল মুট করে রেখেছিল তার উষ্ণ নিঃশ্বাস অনুভব করেছিলাম আমি। ক্ষণিকের মধ্যে মনের মধ্যে দিয়ে ঝড় তুলে দিয়ে যাওয়া কিছু অজানা অনুভূতিতে শিউরে উঠেছিলাম। এক ছুটে ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে বসে কাঁপছিলাম শুধু। কিন্তু সে কম্পন কেন ছিল তা তো আজও অবধি অজানা আমার। শুদ্ধ ভাই আমার হাত ছেড়ে নদীর দিকে তাকিয়ে বললেন, সেই সময়টা তারপর প্রতিটা মুহূর্তে মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করেছি, পারিনি। তুই যতবার সামনে আসতি ততবার ইচ্ছা করতো তোর সামনে দাঁড়িয়ে বলতে, আরেকবার আমাকে তোর রঙে রাঙাবি শ্রেয়া। কিন্তু পরপরই নিজেকে সামলে নিতে হতো আমাকে। তোর চাউনি আমার সামনে থাকলে ক্ষীণ কণ্ঠস্বর, কখনো পাশ কাটিয়ে যাওয়ার সময় ভেজা চুলের ঘ্রাণ, কখনো বা হঠাৎই কোনো অনাকাঙ্ক্ষিত ছোঁয়া। পাগল পাগল লাগতো আমার। কেন তা বুঝে উঠতে পারিনি তখন। ভাবতাম বয়সের দোষ ছিল আমার, তাছাড়া সম্পর্কগুলোও এমন, যা ভাবছিলাম আমি তা অসম্ভব। তাই কোনো মতে নিজেকে গুটিয়ে রেখে তাপসী আপুর বিয়েটা পার করি, ফিরে আসি ঢাকাতে। বিশ্বাস কর, কিছু ভাবতে পারিনি ওই 3 বছর তোকে ছাড়া। বুঝতে পারলাম আমি ওই শ্যামা পাখিতে আসক্ত হয়ে গেছি, ভালোবাসি তাকে। ছটফট করতাম শুধু আজাদ ম্যানশনে, মনটাই কিছুতেই সামলাতে পারিনি। কতবার লুকিয়ে চুরিয়ে শেওনাজ মঞ্জিল এসে তোকে দেখে গেছি, তোর হাসিতে নিজেকে ভিজিয়ে শান্ত করেছি হিসেব নেই। তারপর হসপিটালে আংটি বদল, সেদিনও মুখোমুখি হতাম না তোর, দুর্বল হওয়ার ভয়ে। কিন্তু দাদু ভাইয়ের জন্য সবটা পাল্টে গেল। আংটি বদলের পর যখন তোকে নিয়ে ভাবার পুরোপুরি অধিকার ছিল আমার, আব্বু বললেন না ভাবতে। কি করে থেকেছি আমি সেটা আমিই জানি শিয়া। আসিনি আর তোর সামনে, কিন্তু জ্বলেছি, পড়েছি শিয়া নামে রোদ্দুরে, তোর নামে রোদ্দুরে। এই জন্যই তুই আমার রৌদ্রময়ী আমার। উনি আবারও আমার দিকে ফিরলেন। ধূপ করে 2 হাঁটুতে বাঁধানো ঘাটে বসে পড়লেন আমার সামনে। অসহায়ভাবে বললেন, তোকে ভালোবাসি শিয়া, খুব ভালোবাসি। যেদিন বুঝেছি সেদিন থেকেই ভালোবাসি, নিজের চেয়েও বেশি, সব কিছুর চেয়েও বেশি। যে ভালোবাসা এক কারণে 3 বছর, আরেক কারণে আরও 2 বছর, 5 বছরের অপেক্ষা রৌদ্রের পুরে অসম্ভব খাঁটি হয়ে উঠেছে। বিশ্বাস কর, তৃষ্ণার্ত মন এখন সবটা ভুলে শুধু তোকেই চায়। আর কিছু চাই না আমার, শুধু তোকে চাই, শুধুই তুই। আর পারছি না এই আড়ালে আবডালে থাকতে সিয়া, জাস্ট পারছি না। এবার তো তৃপ্ত হোক এই উত্তপ্ত হৃদয় তোর ভালোবাসার বর্ষণে। তার কথাগুলো শেষ করে উনি আমার দিকে তাকিয়ে কিছু দিয়ে পানিতে ঢিল ছুড়লেন উনি। দূরে চলা লঞ্চের শব্দটাকে পেরিয়ে সেই ঢিলের শব্দ কানে বাজলো আমার। সাথে সাথে তার পেছন থেকে একসাথে অনেকগুলো ফানুস উঠতে লাগলো। কোথাও থেকে বেবি ওন্ট ইউ টেল মি গানটা বাজতে শুরু করলো। শুদ্ধ ভাইয়ের ঠিক পেছনে কয়েকটা জুটি একসাথে দাঁড়িয়ে উঠতে থাকা ফানুসগুলোর দিকে তাকিয়ে চোখ সরিয়ে তার দিকে তাকালাম আবারও। সন্ধ্যা তারার পাশে ওরা ফানুসগুলোর মোহনীয় আলোতে এক চিলতে হাসি নিয়ে থাকা সে মোহনীয় মুখ। চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার। এভাবে ভালোবাসার সংজ্ঞা হয়? আমার জন্য হয়? কিভাবে সম্ভব? এই পাগলামি ভালোবাসা পাবার যোগ্যতা রাখি আমি? তার এই পাগলামির তুলনায় কি দিয়েছি তাকে? কী বা দিতে পারবো? শুদ্ধ ভাই উঠে দাঁড়ালেন, চোখের পানি মুছিয়ে দিয়ে জড়িয়ে ধরলেন আমাকে। কিছুটা নীরবতা। আমি নিঃশব্দে কাঁদছি তার বুকে মুখ গুজে। পাখিরা ঘরে ফিরেছে দল বেঁধে অনেক আগেই। একের পর এক জেলে উঠতে লাগলো দূরের আলোর উৎসগুলো। শুদ্ধ ভাই আমাকে ছাড়িয়ে চোখ মুছে দিলেন। এলোমেলো চুলগুলোতে আঙুল চালিয়ে বললেন, এটুকু শুনে এভাবে কাঁদছিস, বাকিটুকু কে শুনবে তবে? বিস্ময়ে তাকালাম। আজ এই লোকটা তার পাগলামিতে আমাকে পাগল করে দেবে। একটার পর একটা কথায় ইতিমধ্যে নিজেকে হারিয়ে ফেলতে শুরু করেছি। আর কি বলবেন উনি? আরও এলোমেলো হয়ে যাব আমি। সদ্য ভাইয়া বাঁকা হেসে বললেন, তুই যে মিস থেকে মিসেস ডট 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 হয়েছিস সেটা শুনবি না? আমি একটা শুকনো ঢোক গিললাম। উনি আমাকে ছেড়ে মুচকে এসে পাঞ্জাবির হাতাটা টেনে গুটিয়ে নিলেন কিছুটা। আমার দিকে তাকেই পেছালেন কয়েক পা। তারপর ঘুরে গিয়ে গাড়ি থেকে কিছু নিয়ে আসলেন। উনি বুকে এক হাত গুজিয়ে এক হাতে নিজের থুতনি ধরে হেসে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন। আগ্রহ নিয়ে চোখ বুলালাম কাগজটাতে। ওটা দেখে শরীরটা নিজের ভর ছেড়ে দিচ্ছিল যেন। 2 পা পিছিয়ে গেলাম। শুদ্ধ ভাইয়া কোমর জড়িয়ে ধরে সামনে নিলেন আমাকে। হাত থেকে কাগজটা নিয়ে মাথা নিচু করে বললেন, এর জন্য আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। ভাষাহীনভাবে ওই নত মস্তকের মানুষটার দিকে তাকিয়ে রইলাম। সোজা হয়ে দাঁড়ালাম কোনো মতে। উনি আমাকে ছেড়ে মাথা নিচু করে রেখেই বললেন,
তোর 18-র পরেই আমাদের বিয়ের কথা ছিল। তোর 18তম জন্মদিন আমার জীবনের শ্রেষ্ঠ দিন হতো সিয়া, কিন্তু আব্বু, ছোট কাকু কেউ মনে রাখেনি কথাটা। সবাই সবটা ভুললেও আমি পারিনি। কিভাবে ভুলতাম? তোকে নিজের করে পাওয়ার কথা। নিজেকে ভুললেও সেটা অসম্ভব ছিল আমার জন্য। তাই নিজের মতো করেই এটা কিভাবে সম্ভব? উনি আবারও মুচকি হাসলেন। এক পা আমার দিকে এগিয়ে বললেন, 2 মাস আগে 19-এ পা দিলি তুই। জন্মদিনটা ভুলিসনি নিশ্চয়ই? রোবটের মতো মাথা নেড়ে না বোঝালাম। জন্মদিন পালন করা হয় না আমার, কিন্তু সেদিন দিদুনের কথায় অনেকগুলো পথ শিশু এসেছিল ওই সন্ধ্যায়। আমও খাইয়েছিল সবাইকে। ওখানে জন্মদিন পালন হয়তো জীবনের সুন্দরতম মুহূর্তগুলোর একটি। শুদ্ধ ভাইয়া হেসে দিয়ে বললেন, ক্যাবলা কান্ত সিয়া, আসলে কি বলতো শেহনাজ মঞ্জিলে তো আর আমার গিয়ে তোর বার্থডে সেলিব্রেশন পসিবল না। যেহেতু দিদুন তো সবটাই জানতো, তাই তাকেই ম্যানেজ করেছিলাম। বাসায় সেই সন্ধ্যায় যে বাচ্চাগুলো গিয়েছিল সবাইকে আমি পাঠিয়েছিলাম। ছোট মা খাওয়ালো সবাইকে, আর খাওয়া শেষে সবাই গেল বার্থডে গার্লের কাছ থেকে অটোগ্রাফ নিতে। আমি জানতাম আমার সিয়া এরকম একটা এক্সপিরিয়েন্স চেয়েছিল জীবনে। একটু হাটকে টাইপ কিনা। আড্ডা মহলে একবার শুনেছিলাম তার নাকি লাইফে একবার হলেও সেলিব্রিটিওয়ালা ফিল চাই, তাই বাচ্চাগুলোকে পাঠালাম। ওদের সবারই বার্থডে কার্ডে এত এত অটোগ্রাফ দিয়ে দিলি তুই। অ্যান্ড দ্য স্পেশাল ওয়ান, ওটা দিদুনের কাছে ছিল। উপরে থাকা কার্ড দেখে সেটাতেও অ্যাকসেপ্টমেন্টে সাইন করে দিলি তুই। অ্যান্ড গেস হোয়াট, সেটা ছিল এই কাগজটা, আমাদের রেজিস্ট্রি পেপার। আমি তো আগেই সাইন করে রেখেছিলাম। তোরটাও ঠিক 18 শেষে আদায় করিয়ে নিয়েছিলাম। নাও মরাল অব দ্য স্টোরি ইজ অফিসিয়াল লিগেলি গত 2 মাস 8 দিন 4 ঘন্টা হলো তুই আমার বউ, মিসেস ইরহাম আজাদ শুদ্ধ। তবদা মেরে ওভাবে দাঁড়িয়ে আমি। মাথা কাজ করছে না আমার। শুদ্ধ ভাইয়ের হাতের কাগজটায় পাশের কোনো এক ল্যাম্পপোস্টের আলো পড়ে লেখাগুলো স্পষ্টভাবে দৃষ্টিগোচর হচ্ছে। চোখ পলক ফেলা বন্ধ করে দিয়েছে যেন। যথেষ্ট বাতাস চারপাশে, তবুও শরীর ঘেমে উঠতে লাগলো। উনি এগিয়ে এসে আমার গলায় লেপটে থাকা চুলগুলো পিছনে দিয়ে গলায় ছুঁয়ে দিলেন। শিউরে উঠলাম আমি। কোমর জড়ানো হাতটা আরও চেপে ধরে বললেন, একটা কথা বলবো? এই ডট চিহ্নগুলো, এগুলো আমার শ্যামা পাখির মোহে ফেলে দেয় আমাকে। ঠোঁটের নিচের বিউটি বোনের কাছে, আর সেদিন সিফাত ভাইয়ের বিয়েতে দেখা এই খানটার ডট চিহ্ন। নেশায় পড়ে যায় আমি সিয়া। আপনার আশিকতে যে আষ্টে পৃষ্ঠে ধরেছে আমাকে মিসেস ডট ডট ডট। খামচে ধরলাম তার পাঞ্জাবিটা। উনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বললেন, অমন করে না বউ, পাগলামিটা এখানে নাই বা দেখালাম। আমি তাড়াহুড়ো করে সরে দাঁড়ালাম। আরও চোখে চারপাশটা দেখলাম আবারও। কেউ নেই, শুধু কিছুটা দূরে একটা টঙের দোকানে ঝাঁপ খোলা। নিজ দিক তাকিয়ে হাত কসলাচ্ছি। শুদ্ধভাবে 2 হাত তার পেছনে দিয়ে আমার দিকে কিছুটা ঝুঁকে বললেন, সো আইনিভাবে তো বিয়েটা হয়ে গেছে। এবার এক কাজ কর সিয়া, একদম অতি ভদ্র মেয়ের মতো এখনই 3 বার কবুল বলে দে। আজই আজাদ মেনশন নিয়ে যাব তোকে, নিজের করে নেব একদম। কাঁপতে লাগলাম আমি। শ্বাস প্রশ্বাস দ্রুততর হলো। ভেতরটাতে ধূপধাপ শব্দে ভাঙচুর হচ্ছে যেন। ফাঁকা নদী পাড়ের দমকা কোনো এক শীতল হাওয়া কানে প্রতিধ্বনি করে বারবার বলতে লাগলো, সে সত্যি তার অস্তিত্বকে জানান দিল আজ। তোকে বুঝিয়েও দিল, তুই শুধুই তার। শুদ্ধর সিয়া, শুধুই তার। কবুল বলতে এত সময় লাগাচ্ছিস? আবার এত কাঁপাকাঁপি? তোকে তো তার মানে তুলেই নিয়ে যেতে হবে দেখছি। বড় বড় চোখ করে শুদ্ধ ভাইয়ের দিকে তাকালাম। সে শব্দ করে হেসে দিল। আমার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, ওভাবে তাকাস না ইয়ার, মজা করছিলাম তো জাস্ট। বাদ বাকি বিয়েটা ইনফ্যাক্ট সবটাই শুরু থেকে সবার সামনেই হবে। ডোন্ট ওয়ারি। বাট ইউ নো হোয়াট, আমি সব বিষয়ে সাথে আপোষ করতে পারবো, তোর বিষয়ে না। আমার লাগবে তোকে, তুই ছাড়া আমারও কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, হয়তো মুখে বলতে পারছিস না, তবে আমি জানি তুইও ভালোবাসিস আমাকে। নইলে 2 বছর দেখা না করায় এতটা অভিমান হতো না তোর। তাহমিনা বা আমার বলা 1000টা নামের মেয়েটাকে নিয়ে এতটা জেলাসি থাকতো না তোর। আচ্ছা সিয়া, এসব কবে বুঝবি তুই? কবে সবটা বুঝে স্বীকার করবি বলতো? মাথা নিচু করে রইলাম। তার কথা শুনে কি আমার এই অচেনা অনুভূতিগুলোকে ভালোবাসা বলা উচিত? ভালোবাসা তো আরও বিস্তৃত, আরও অসাধারণ। তার মতোই আমি একটা সাধারণ মেয়ে হয়ে এই ছোট ছোট সাধারণ অনুভূতিগুলোকে ভালোবাসা বলে দেব? এ তো অপমান করা হবে না তাকে, তার অনুভূতিগুলোকে? সামনে দেখছিয়া, রাতের আধারে ও নদীর আশপাশ জুড়ে কত রকমের আলো। করলাম তাই। শোঁ শব্দে বাতাস বইছে, শরীর ছুঁয়ে মন প্রাণ শীতল করে দিয়ে যাচ্ছে একদম। ঘাটে ভিড়ানো এক বেদে নৌকার দিকে চোখ পড়ল। ভেতরে 3টে বাচ্চাকে জড়িয়ে এক মহিলা শুয়ে। বাইরে নৌকার আগায় বসে এক লোক বেতের কিছু একটা বুনছে মনে হলো। ছোট্ট একটা দুনিয়া, কিন্তু কত ভালোবাসায় মোড়ানো। ঠোঁটের কোণে হাসি ফুটলো আমার। শুদ্ধ ভাইয়া থুতনি ধরে তার দিকে ফেরালেন আমাকে। বললেন, দেখেছিস সিয়া,
এই এত রাতেও আলোর উৎসগুলো কত দূরে, তবুও মনে হচ্ছে যেন কত আলো চারপাশে। আলোয় ভরে উঠেছে আমাদের দুজনের ছোট্ট পৃথিবী, তাই না? এর কারণ জানিস? চুপ রইলাম। উনি হেসে সামনে তাকিয়ে বললেন, ওই যে চাঁদহীন আকাশে জ্বলতে থাকা তারাগুলোর মিটমিটে আলো, দূর ওপারের বাড়িঘরের আলো, নদীর লঞ্চ স্টিমারের আলো, ছোট ছোট জেলেদের ডিঙ্গি নৌকার কুপির আলো, পাশে রাস্তার দু একটা গাড়ির হেডলাইটের আলো, ল্যাম্পপোস্টের আলো, আর তোকে ঘিরে উড়তে থাকা জোনাকির আলো, সবটাই আবছা লাগছে আমার সিয়া। আমি তো অন্য কোথাও আটকে। বিস্ময় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কোথায়? উনি আবারও আমার দিকে ফিরলেন। টিকলিটা ঠিকমতো বসিয়ে দিলেন আমার কপালে, কানের কাছে ঝুলে থাকা নটটাও পরিয়ে দিলেন আলতোভাবে। আমার পিছনে দাঁড়িয়ে ঘাড়ের সবগুলো চুল সামনে দিয়ে দিলেন উনি। চোখ বন্ধ করে নিলাম। গলায় কিছুর উপস্থিতি টের পেতেই চোখ খুলে হাত লাগালাম গলায়। একদম চিকন একটা চেন, তাতে রিংয়ের মতো ছোট্ট একটা পেন্ডেন্ট। সেই রিংয়ের ভেতর আবার আরও ছোট করে অ্যাস লেখা। অক্ষরটা একদম ছোট ছোট পাথর বসানো, হীরের ওটা। তাতে কোনো সন্দেহ নেই। শুদ্ধ ভাইয়া আমার সামনে দাঁড়ালেন আবারও। লেহেঙ্গার ওড়নাটা পেছন থেকে গুছিয়ে মাথায় তুলে দিলেন, বা হাতে ধরিয়ে দিলেন ওটা। অবাক হয়ে বললাম, এসব এসব কেন শুদ্ধ? উনি একটু পিছিয়ে ভ্রুকুচকে তাকালেন। আমিও কিছু না বুঝি হতবাক হয়ে একবার নিজের দিকে, একবার তার দিকে তাকাচ্ছি। বিরক্তি নিয়ে বললেন, এখনও ভাইয়া? থতমত খেয়ে গেলাম। উনি আবারও বললেন, হিসাব করছিয়া, 2 বছর আগে তোকে একবার আংটি পরিয়েছি, এবার এসে আরও 2বার পরালাম। একবার তোর অজান্তে রেজিস্ট্রি হলো, আবার সবার সামনে গায়ে হলুদ থেকে শুরু করে রেজিস্ট্রি কবুল পরিয়ে বিয়ে করব। কেসটা কি দাঁড়ালো? 3বার আংটি পরানো, 2বার রেজিস্ট্রি, 3বার কবুল বলে বিয়ে করা বউ হবি তুই আমার। আর তুই এখনও আমাকে ভাইয়া বলে ডাকছিস? ধর্মে সইবে না সিয়া, পাপ লাগবে তোর, পাপ, যাকে বলে মহাপাপ। ওনার কথা বলার ভঙ্গিমায় হাসবো না কাঁদবো বুঝে উঠলাম না। সেই উত্তরের আশায় আগ্রহ নিয়ে দাঁড়িয়ে নিজেকে সামনে বললাম, আসলে অভ্যাস তো, তাই। আদর করলেই সব অভ্যাস একদম জানালা দিয়ে পালাবে। এবার সুন্দর মতো শুদ্ধ বলে ডাক, নইলে। কথা শেষ না করে বাঁকা হাসলেন উনি। গলা শুকিয়ে গেল আমার। একটা শুকনো ঢোক গেলাম। উনি এগোতে গেলেই লাফিয়ে উঠে বললাম, বলছি শুদ্ধ, বলেছি তো, শুদ্ধ শুদ্ধ। ওয়া, খুব বেশি। আর তাড়াতাড়ি কাজে দিল ডোজটা। 3বার। ওগো শুনছো? ডাকটাও আদায় করিয়ে নিতে পারতাম মনে হচ্ছে। আমি ওভাবেই তাকে। উনি আবারও আরেকটু পিছিয়ে দাঁড়িয়ে বড়সড় করে হেসে বললেন, পারফেক্ট। নিজের দিকে তাকালাম। উনি হাসতে হাসতে এগিয়ে এসে কিছুটা ফিসফিসিয়ে বললেন, একদম বউ লাগছে। চোখ নামিয়ে নিলাম আমি। কান গাল অসম্ভব গরম হয়ে গেছে আমার। উনি একবার আংটি, একবার গলার পেন্ডেন্ট, একবার নথ, তো একবার টিকলিটা ছুঁয়ে দিয়ে বললেন, পৃথিবীর সমস্ত আলো এগুলোতে উপচে পড়ছে জানিস দেয়া। আমার পৃথিবীকে আরও ঝলমলে করে দিচ্ছে এরা। তুই সামনে থাকলে কোনো অন্ধকার কোনোদিনও গ্রাস করতে পারবে না আমাকে, কোনোদিনও না। মুগ্ধতার বহর ধীরে ধীরে হৃদয় সিন্ধু দখল করে নিচ্ছে আমার। তার দিকে তাকালাম। আমার তো মনে হচ্ছে তার বেলা প্রতিটি আলোর প্রতিফলন তার সেই উজ্জ্বল চেহারাতেই নিমিলিতভাবে সমর্পিত। উনি একটু ঝুঁকে বললেন, যাওয়া যাক। এতক্ষণে যেন হুঁশ ফিরল আমার। মনে পড়ল কোনো এক স্বপ্নিক দুনিয়ায় নিয়ে গিয়েছিলেন উনি আমাকে, কিন্তু বাস্তবে তো পিছনে ফেলে এসেছি শেহনাজ মঞ্জিল। ভয় দানা বাঁধতে লাগলো মনে। ভয় পাচ্ছিস? শুদ্ধ আমার দুগাল ধরে বললেন, আমি আছি তো, ভরসা নেই আমার উপর। চেঁচিয়ে বলতে ইচ্ছে করলো নিজের চেয়েও বেশি, কিন্তু বলতে পারিনি। গলাতেই আটকে ছিল কথাটা। শুদ্ধ হাত ধরে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিলেন আমাকে। তারপর ঘুরে এসে ড্রাইভিং সিটে বসলেন। ততক্ষণে আমি সিটের উপর 2 পা তুলে হাঁটু জড়িয়ে বসেছি। বাঁকা হয়ে শুদ্ধর দিকে হয়ে বসে তার দিকেই তাকিয়ে আছি একধানে। উনি স্টিয়ারিং ধরে সামনে তাকিয়ে মুচকি হেসে বললেন, এভাবে তাকিয়ে থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তোর নজরে ঘায়েল হয়ে মারা পড়বো আমি। ধ্যান ভাঙল। পা নামিয়ে সোজা হয়ে বসলাম আমি। অন্য সময় হলে হয়তো লজ্জা পেতাম, কিন্তু এখন রাগটা জেগে উঠেছে। এক নজর আবারও তার দিকে তাকালাম। কল্পনায় তার পাঞ্জাবিটার কলার ধরে চোখে চোখ রেখে দাঁতের দাঁত চেপে বলে দিয়ে আসলাম, আর কোনোদিন মরার কথা বললে মেরে ফেলে মরে যাব। সে কল্পনাতেই ছিল। জানালা দিয়ে বাইরে তাকালাম। শুধু আচমকেই আমার মাথা চেপে ধরলেন তার বুকে। শান্তভাবে বললেন, তোর কি মনে হয় তোকে ছেড়ে কোথাও যেতে পারবো আমি? শুনতে পাচ্ছিস এদের লাভটাপ? এর মানে বুঝতে পারছিস? সিয়ার সাথেই এরা জুড়ে আছে, আর এদের সাথে সিয়া। কোনোভাবে দূরে রাখতে পারবো না তোকে, থাকতে পারবো না আমিও। যেখানেই থাকবি মনে রাখিস শুদ্ধ কখনো তোর পিছু ছাড়বে না। তাই কখনো লুকোচুরি খেলার কথা চিন্তাও করিস না আমার সাথে। কখনো আলাদা হতে দেব না তোকে আমার থেকে, কোনো দিন না। বলেছি তো, শুদ্ধর সিয়া শুদ্ধরই ওর হয়েই থাকবে সব সময়। কপালে ঠোঁট ছুঁয়ে আমার সিট বেল্টটা লাগিয়ে দিলেন উনি। হাসি ফুটল মুখে।
মাথা নিচু রেখে মুচকি হাসলাম। টের পেলাম কিছুটা সময় আমার দিকে তাকিয়ে থেকে নিজেও খানিকটা হেসে গাড়ি স্টার্ট দিলেন শুদ্ধ। শেহনাজ মঞ্জিল পৌঁছালাম আমরা। গাড়ি থেকে নামলাম, গুটি গুটি পায়ে এগুলাম বাসার দিকে। গেট খোলা, ড্রয়িং রুমে ঢুকতেই পরিবারের প্রতিটা সদস্যের উপস্থিতিতে গায়ে কাটা দিল আমার। শুদ্ধ পাশে দাঁড়িয়ে হাত ধরলেন আমার। এক পলক তার দিকে তাকালাম। পর মুহূর্তে চোখ সোজা সিঙ্গেল সোফায় বসে আপুর দিকে চলে গেল। সে শক্তভাবে বসে। চোখ নামিয়ে নিলাম আমি। দিদুন বলল, জিনাত, ইনসুকে নিয়ে ভেতরে যা। শুদ্ধ আমার হাত ধরে রেখেই বললেন, দিদুন, সবটা যা বলার আমি বলে দিয়েছি দাদুভাই। আর হ্যাঁ, তোমরা সবাই আর কিছুদিন থাকছো শেহনাজ মঞ্জিলে। সবাই মানে সবাই। 4 দিন পর যে ওনার মৃত্যুবার্ষিকী, সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি আসাদ। ইয়াদ, তুমি? সেজু কাকু আপু দুজনে মাথা নেড়ে হ্যাঁ বোঝালেন। মানে ওনারা থাকবেন এখানে। ঠিক কী ঘটেছে কিচ্ছু বুঝতে পারছি না আমি। কেন যেন মনের ভেতরটা ভয় হচ্ছে প্রচণ্ড। আব্বুর গম্ভীরতা আরও বাড়িয়ে দিচ্ছে সে ভয়টা। অস্থির লাগছে আমার। শুদ্ধর দিকে তাকাতে সে মাথা নেড়ে বোঝালো শান্ত হতে। হাতটা ছেড়ে দিলেন উনি। জিনাত আপু এগিয়ে এসে বলল, চল ইনসু, রুমে চল। নিজ দিক তাকিয়ে পা বাড়ালাম রুমের দিকে। তবে হাত পা কাঁপছে আমার। জিনাত আপু তো এখানেই ছিল। কি হয়েছে সবটাই জানেও। আমাকেও বলবে সবটা, কিন্তু তা ঠিক কি?